বিগত 16 বছরে যে সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আমরা শুধু 16 বছরের গুম খুন ইত্যাদির কথা বলতেছি, কিন্তু সাম্প্রদায়িক যে ঘটনা হয়েছে সেগুলোর বিচারও যাতে নিশ্চিত করা হয় সেই দাবি আমরা উঠাচ্ছি। আজকের এই জুলাই সম্প্রীতি সমাবেশ থেকে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমাদের আহ্বান থাকবে যে দেশের যে পরিস্থিতি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো, যদি সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারত, আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করতে পারত, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিল। ফলে এখন আমরা এটাই বলবো, সবার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করা উচিত, কারণ আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা কিন্তু এখনো প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানকে সফল করার জন্যই দেশের যে অর্থনৈতিক রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আমাদের এটা প্রয়োজন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আয়োজন করেছেন, ভাবে কাজ করতে পারি সেইটা নিয়ে আলোচনা। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখানে আপনারা শুনেছেন আমাদের প্রায় 9 জনের মতো শহীদ রয়েছে, তারা সনাতন ধর্ম অবলম্বী। হৃদয় চন্দ্র সহ ইয়াগো, রুদ্র সেন, সহ 9 জনের কথা আমরা শুনি। এবং নিঃসন্দেহে গণ অভ্যুত্থানে সকল সম্প্রদায়ের মানুষ, সকল ধর্মের মানুষ অংশ নিয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা শুরু করি, জগন্নাথ হল থেকে কিন্তু প্রতিদিন মিছিল এসে এই গণ অভ্যুত্থানে বা কোটা সংস্কার আন্দোলন যখন প্রাথমিক পর্যায়ে সে আন্দোলনে যুক্ত হয় তারা। ফলে এই আন্দোলনের প্রথম থেকেই যে অসাম্প্রদায়িক চরিত্রটা ছিল, এবং আমরা যে সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই সরকারের কিন্তু একটা সংখ্যালঘু কার্ড দিয়ে তারা সবসময় একটা রাজনীতি করার চেষ্টা করতো বা একটা বিভাজন করার চেষ্টা করতো। ধর্ম নিরপেক্ষতা নামে তারা সবসময় বোঝাতো যে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ, তাদের কথিত অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে এবং অন্য রাজনৈতিক দলগুলা সংখ্যালঘু কমিউনিটির বিরুদ্ধে। এখন একটা ভোট ব্যাংক আমরা দেখে এসেছি বা শুনে এসেছি যে তারা ভোটের আগে একটা প্রচারণা, একটা প্রোপাগান্ডা তৈরি করতে, একটা ভয় আতঙ্ক তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নেওয়ার চেষ্টা করত। এই নির্বাচনে আমরা এই কাছাকাছি ধরনের কৌশল আমরা দেখেছি। আমাদের জায়গা থেকে বক্তব্যটা থাকবে যে আমরা মনে করি যে সংখ্যালঘু সম্প্রদায়ের, যদি আমি বলি যারা মাইনরিটি কমিউনিটি আছে বাংলাদেশে, তাদের উচিত সকল রাজনৈতিক দলের সাথে সম্পর্ক সমানভাবে সম্পর্ক রাখা, কোন নির্দিষ্ট কোন দলের পকেটে চলে না যাওয়া। এতে করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা সম্প্রদায়কে যদি দলীয়করণ করে ফেলা হয়, ওই দলের যত অপরাধ অপকর্ম থাকবে সরকারের বা সরকারের বাইরে থাকলেও, সেটা কিন্তু সেই কমিউনিটির প্রতিও চলে আসে এবং সমাজে একটা বিভাজন তৈরি করে। ফলে রাজনীতি বা ক্ষমতা, সরকার বা বিরোধী দল সমানভাবেই সকলের সাথে সম্প্রদায়গুলোর যোগাযোগ ও সম্পর্ক থাকা উচিত। একইভাবে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও আমাদের সবারই উচিত যে বাংলাদেশের সকল সম্প্রদায়ের ধর্ম মতের সাথে যে সমানভাবে সম্পর্ক রাখা, তারা যাতে কোনোভাবে অনিরাপদ বোধ তাদের ভিতরে না তৈরি হয়। কারণ আমরা দেখছি যে বাংলাদেশে দক্ষিণ এশিয়াতে, বিশেষত ভারতে যে এই ধরনের সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে গত কয়েক বছর ধরে, এবং সেখানে এনআরসিসিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো মুসলমানদেরকে, সেখানকার দলিতদের উপর নির্যাতন করা হচ্ছে, খ্রিস্টানদের উপর নির্যাতন করা হচ্ছে, এবং এই পশ্চিমবঙ্গ ইলেকশনে বহু
মুসলিমদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই, এখন তাদেরকে অবৈধ বাংলাদেশি বলে পুষিং করার চেষ্টা করা হচ্ছে। ফলে যখন ভারতে এই অবস্থা, তখন বাংলাদেশের দায়িত্ব হচ্ছে সকল আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের যে জাতীয় সংহতি, জাতীয় ঐক্য, এই সম্প্রীতি প্রশ্নে সেই ঐক্যটা বারবার করে জাতিকে মনে করিয়ে দেওয়া, বিশ্বকে এটা দেখানো, দক্ষিণ এশিয়াকে দেখানো যে বাংলাদেশ হচ্ছে একটা রোল মডেল, যে বাংলাদেশের সকল সম্প্রদায় আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি।